নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত নিউজ প্রাইম নিউজে। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের খবরে। হরিয়ানা এবং জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে মঙ্গলবার। সকাল 8টা থেকে শুরু হবে ভোট গণনা। এদিকে দুটি রাজ্যের বিধানসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষার ফলাফল কিন্তু চিন্তার মধ্যেই রাখল বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বকে। হরিয়ানা এবং জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে মঙ্গলবার। সকাল 8টা থেকে শুরু হবে ভোট গণনা। 2019 সালের আগস্ট মাসে 370 ধারার অধীনে বিশেষ মর্যাদা বাতিলের পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় 90 সদস্য বিশিষ্ট জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচন। যথাক্রমে 18 সেপ্টেম্বর, 25 সেপ্টেম্বর এবং 1 অক্টোবর 3 পর্যায়ে অনুষ্ঠিত হয় জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচন। এদিকে হরিয়ানায় 90টি বিধানসভা আসনের জন্য 5 অক্টোবর এক দফায় অনুষ্ঠিত হয়েছিল ভোট গ্রহণ। বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষার ভবিষ্যৎবাণী অনুসারে হরিয়ানায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে কংগ্রেস। এক্সিস্ট মাই ইন্ডিয়ার ভবিষ্যৎবাণী অনুসারে জম্মু ও কাশ্মীরে একটি ঝুলন্ত বিধানসভা গঠিত হবে। ন্যাশনাল কনফারেন্স কংগ্রেস জোট এগিয়ে থাকবে জম্মু কাশ্মীরে, যেখানে পিছিয়ে থাকতে পারে বিজেপি বলে ভবিষ্যৎবাণী করেছে অধিকাংশ বুথ ফেরত সমীক্ষা। প্রতিষ্ঠান বিরোধী হাওয়া, জাতীয় মানের খেলোয়াড়দের পাশাপাশি কৃষক ও নিরাপত্তা বাহিনীর ক্ষোভ এবং বেকারত্ব সমস্যার কারণে 10 বছর পর হরিয়ানায় ক্ষমতাচ্যুত হতে চলেছে বিজেপি বলেও পূর্বাভাস দিয়েছে অধিকাংশ বুথ ফেরত সমীক্ষা। হরিয়ানা এবং জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনের ফলাফল যেখানে প্রভাব বিস্তার করবে মহারাষ্ট্র, ঝাড়খণ্ড এবং দিল্লির বিধানসভা নির্বাচনে, সেই ক্ষেত্রে এই দুটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে যথেষ্ট উদ্বেগের মধ্যেই রয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। চোখ রাখছি পরের খবরে। চাঁদা নিয়ে ঝামেলা এবং তারপরে অগ্নিগর্ভ পরিস্থিতি প্রেক্ষিতে পুলিশের হস্তক্ষেপ। তবে বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে কদমতলার পরিস্থিতি। সোমবার জানালো উত্তর ত্রিপুরা জেলা পুলিশ প্রশাসন। এই ক্ষেত্রে গুজব না ছড়ানোর আহ্বানও রেখেছে পুলিশ। পূজার চাঁদা নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা এবং তারপরই অগ্নিগর্ভ পরিস্থিতি। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার কদমতলায়। রবিবার সকাল থেকে চলা অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দফায় দফায় লাঠিচার্জ করতে হয়েছে পুলিশকে। ধারা 163 জারি করে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। তারপরেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয় পুলিশকে। দিনের বেলায় এই ঘটনার রেশ চলে গভীর রাত পর্যন্ত। রবিবার রাতে একাংশ দুষ্কৃতী ভাঙচুর চালায় কদমতলা বাজারে। ধূলিসাৎ হয়ে যায় দোকানপাট, ব্যবসায়িক প্রতিষ্ঠান। পুড়িয়ে দেওয়া হয় শারদীয়া দুর্গোৎসবের পূজা প্যান্ডেল। রক্তাক্ত হয় নিরাপত্তা বাহিনীর জওয়ানও। রাত বাড়তেই বিভিন্ন স্থান থেকে বহিরাগতরা জড়ো হয়ে ফের হামলা শুরু করে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষে শূন্যে গুলি ছোড়ে পুলিশ। ছোড়া হয় কাঁদানো গ্যাস। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় অতিরিক্ত আধা সামরিক বাহিনী। এরই মধ্যে দুর্ভাগ্যজনকভাবে মৃত্যু হয় এক ব্যক্তির। পরবর্তী সময়ে ঘটনাস্থলে ছুটে যান জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার জে ডার্লং। এদিকে কদমতলার পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে সোমবার এক বিবৃতিতে জানিয়েছে উত্তর ত্রিপুরা জেলার পুলিশ প্রশাসন। এক্ষেত্রে গুজব না ছড়ানোর জন্য সবার উদ্দেশ্যে আবেদন রেখেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এই চাঁদাবাজির কারণে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি নেহাত সাদামাটা ঘটনা বলে মনে হলো না। এই ঘটনার পেছনে রয়েছে ক্ষমতার লিপ্সা এবং রাজনৈতিক কাকতারুয়াদের নীল নকশা। নির্দিষ্ট একটা গোষ্ঠীকে টার্গেট করে সমস্ত ঘটনা সংঘটিত করার নীল নকশা রচনা করেছেন রাজ্যের ক্ষমতায় পুনরায় আসীন হবার দিবা স্বপ্নে বিভোর রাজ্য বিজেপির এক তথাকথিত হাই প্রোফাইল। পুলিশ প্রশাসনের উচ্চ পর্যায়ের আধিকারিকদের একাংশকে ব্যবহার করে আসাম থেকে বহিরাগতদের এনে শারদ উৎসবের প্রাক্কালে সংঘটিত করা হয় এই ঘটনা, যাকে বহিরাজ্য থেকে সাম্প্রতিক রূপ দেবার অপচেষ্টা করেছেন তথাকথিত এই হাই প্রোফাইল। কদমতলার ঘটনার অন্তর্তদন্তের রিপোর্ট তুলে ধরা হচ্ছে নিউজ নাওয়ের বিশেষ এই প্রতিবেদনে। দেখুন। রাজনীতির কাকতারুয়া এবং ক্ষমতা লোভীদের একাংশের কারণে শারদ উৎসবের প্রাক্কালে শরতের আকাশ বিষিয়ে ওঠার আশঙ্কা করছেন রাজ্য রাজনীতির সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। ধর্মনগর কদমতলার অগ্নিগর্ভ পরিস্থিতির পেছনে নেহাত চাঁদাবাজির ঘটনা বলে মনে হলেও সম্পূর্ণ ঘটনার নীল নকশা তৈরি করেছেন রাজ্য রাজনীতি থেকে বিতাড়িত এক তথাকথিত হাই প্রোফাইল। নিউজ নাও এর অন্তর্তদন্তে উঠে এসেছে এরকমই তথ্য।
কয়েক মাস আগে গন্ডাছড়ায় দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা, এরপর রানীর বাজারে মূর্তি ভাঙা এবং শারদ উৎসবের প্রাক্কালে কদমতলায় অগ্নিগর্ভ পরিস্থিতি। প্রতিটি ক্ষেত্রেই পুলিশ এবং স্থানীয় প্রশাসনকে একাংশকে ব্যবহার করে বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং রাজ্য প্রশাসনকে কালিমালিপ্ত করার প্রচেষ্টা করছেন বন্ধ্যা রাজনীতির পৃষ্ঠপোষক সেই তথাকথিত হাই প্রোফাইল। রাজ্যে পুনরায় ক্ষমতার চেয়ারে বসার অলিক কল্পনায় বিভোর রাজনীতির সেই তথাকথিত দাদা আজ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও অনেকটাই অবাঞ্ছিত। পারিবারিক, সামাজিক এবং রাজনৈতিকভাবে সম্পূর্ণ আইসোলেটেড তথাকথিত এই হাই প্রোফাইল সর্বস্ব খুইয়ে এবার মরিয়া হয়ে উঠেছেন রাজ্যের ক্ষমতার অলিন্দে বসার, যেখানে তাকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে সামাজিক মাধ্যমে তথাকথিত জায়েন্ট বার্তাজীবী, পুলিশ এবং রাজ্য প্রশাসনের একাংশ কুশীলবরা। কদমতলার ঘটনায় রাতের আঁধারে আসাম থেকে বহিরাগতদের এনে সম্পূর্ণ পরিকল্পনা মাফিক দোকানপাট ভাঙচুর, পূজা প্যান্ডেলে আগুন দেওয়া এবং শেষ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর জওয়ানদের উপর আক্রমণ, সব কিছুর প্রেক্ষাপটেই সেই তথাকথিত হাই প্রোফাইল। কদমতলার ঘটনায় নিহত যুবক এবং আহত অপর দুজন সবাই প্রতিবেশী আসামের বাসিন্দা। নিউজ নাও এর অন্তর তদন্তে উঠে এসেছে এই তথ্য। উদ্দেশ্য একটাই, বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ। এই বিষয়টি জনসম্মুখে প্রচার করে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে রাজ্যের ক্ষমতার অলিন্দে পুনরায় বসার ছাড়পত্র আদায় করা। তবে বন্ধ্যা রাজনীতির পৃষ্ঠপোষক তথাকথিত সেই হাই প্রোফাইল রাজনীতির কুষ্টি ঠিকজি যেখানে আগেই লিখে দিয়েছে বিজেপির মাদার অর্গানাইজেশন আরএসএস, সেখানে এই ধরনের কুটচাল কোনোভাবেই ভাগ্য ফেরাতে পারবে না আইসোলেটেড হয়ে যাওয়া এই অতি বিপ্লবী নেতার বলে নিশ্চিত রাজনৈতিক তথ্যবিজ্ঞরা। কদমতলার দিনের বেলার পরিস্থিতি স্বাভাবিক থাকলেও রাত বাড়ার সাথে সাথে প্রতিবেশী আসাম থেকে বহিরাগতদের এনে এত বড় ঘটনা সংগঠিত করার বিস্তারিত রিপোর্ট কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রীয় গৃহমন্ত্রকে পৌঁছে গিয়েছে আইবির মাধ্যমে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে বিজেপির একাংশ। একটা অমঙ্গলের ছায়া রয়েছে রাজ্যের বুকে। কদমতলার ঘটনায় এরকম প্রতিক্রিয়াই দিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। কখনো পাহাড়ি বাঙালি বা কখনো সাম্প্রদায়িকভাবে দাঙ্গা বাঁধানোর জন্য দীর্ঘদিন ধরে এই চেষ্টা করা হচ্ছে বলে সোমবার জানালেন বিধায়ক সুদীপ রায় বর্মন। গোষ্ঠী দ্বারা কোথাও হিন্দু মুসলমান, কোথাও পাহাড়ি বাঙালি, এরা তো এটাই চাইছে। এটারই বহিঃপ্রকাশ গতকালকে চাঁদার জুলুমকে কেন্দ্র করে সংখ্যালঘুদের কিছু দোকানপাট ভাঙচুর করা হয়, চাঁদা দেওয়ার জন্য, মোটা অঙ্কের চাঁদা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়। এর থেকে ঘটনার সূত্রপাত। তারপর ধর্মনগর থেকে কিছু বহিরাগত কিছু গিয়ে গুন্ডা পান্ডা, বিজেপি আশ্রিত গুন্ডা পান্ডারা গিয়ে জিনিসটা আরো উত্তপ্ত করলো পরিস্থিতি, পরিবেশ। এরপর থেকে তো একটা রক্তক্ষয়ী সংঘর্ষ আমরা দেখলাম, যেখানে পুলিশের গুলিতে মারা যায়। এখন তো লাশ দিতে অস্বীকার করছে। পুলিশ বলছে আমরা লাশ কোথায় আছে, আমরা তো লাশ নেইনি, এরকম শুনতে পাচ্ছি। আজকে দিনের বেলা দ্বিতীয় দিন পুলিশের সামনে দোকানপাট তালা ভেঙে দোকানপাট লুট করে নিচ্ছে। তো এতে তো পরিষ্কার একটা জিনিস, ত্রিপুরায় ৬ বছরের বিজেপি সরকারের অপদার্থতা ও অপশাসনের ফলস্বরূপ কদমতলার ঘটনা। যারা রাজ্যে অশান্তি পরিবেশ তৈরির চেষ্টা করছেন তারা এই ভূমিকা থেকে বিরত থাকুন। সোমবার কদমতলার ঘটনায় এরকম প্রতিক্রিয়াই ব্যক্ত করলেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। ত্রিপুরায় ৬ বছরের বিজেপি সরকারের অপদার্থতা এবং অপশাসনের ফলস্বরূপ কদমতলা, গন্ডাছড়া ও রানীর বাজারের ঘটনা সংঘটিত হয়েছে। উৎসবের মরশুমে মুসলিমেও লোকের অনভিপ্রেত ভূমিকার জন্য উদ্বেগের মধ্যে দিন কাটাবেন রাজ্যের মানুষ। যারা রাজ্যে অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা করছে তারা এই ভূমিকা থেকে বিরত থাকুন বলে উল্লেখ করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। ৬.৫ বছর ধরে এই রাজ্যের সরকারের যে অপশাসন, সমস্ত ক্ষেত্রে তাদের যে ব্যর্থতা,
এবং জনবিরোধী এদের কার্যকলাপ, তারই ফলশ্রুতি হলো এই দুর্ঘটনাগুলো। যে সমাজ বিরোধী বা বিভিন্ন ক্ষেত্রেতে অসাংবিধানিক কিছু শক্তি যারা পঞ্চায়েত চালাচ্ছে, পঞ্চায়েত সমিতি চালাচ্ছে, সামাজিক অগ্রগতিতে পিছিয়ে গেল ত্রিপুরা। দেশে সামাজিক অগ্রগতির ক্ষেত্রে বর্তমানে ত্রিপুরা রয়েছে 27তম স্থানে। কেন্দ্রীয় সরকারের ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিল প্রকাশ করেছে এই তথ্য। দেশের সামাজিক অগ্রগতির ক্ষেত্রে ত্রিপুরা রয়েছে 27তম স্থানে। প্রধানমন্ত্রী দপ্তরের অধীনে থাকা ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিল প্রকাশ করেছে এই তথ্য। ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিলের সদ্য প্রকাশিত তথ্য অনুযায়ী জীবনমানের উন্নয়নের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে রয়েছে ত্রিপুরা। মোট 36টি কেন্দ্রশাসিত রাজ্যের মধ্যে এক্ষেত্রে ত্রিপুরা রয়েছে 27তম স্থানে। নিম্ন মধ্যম বর্গের সামাজিক অগ্রগতির স্তরকে চিহ্নিত করে ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিল সাধারণত 12টি উপাদানকে বিশ্লেষণ করে সামাজিক অগ্রগতির স্তরকে চিহ্নিত করে ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিল পুষ্টি ও মৌলিক চিকিৎসা, পানীয় জল ও স্যানিটেশন, ব্যক্তিগত নিরাপত্তা, আশ্রয়, মৌলিক জ্ঞান, তথ্য ও যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য, পরিবেশের মান, ব্যক্তিগত অধিকার, ব্যক্তিগত স্বাধীনতা ও পছন্দ, উন্নত শিক্ষা ইত্যাদি বিষয়গুলির উপর ভিত্তি করে রিপোর্ট তৈরি করে ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিল। স্বাভাবিক জীবনযাত্রার জন্য এগুলি হচ্ছে প্রাথমিক বিষয়। উত্তর পূর্বাঞ্চলের প্রান্তিক রাজ্য হওয়ায় বিষয়টি ব্যাপক প্রভাব ফেলেছে ত্রিপুরার আর্থ-সামাজিক ক্ষেত্রে। কেন্দ্র এবং রাজ্য সরকারের বিশেষ পরিকল্পনা এবং প্রকল্পের মাধ্যমেই সম্ভব সামগ্রিক অবস্থার উন্নতি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এই মুহূর্তে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবরে। সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝে সাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত পাতা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বে। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বে, আহা লং তরাই বে। Step into the realm of Assam Downtown University, where we encourage success. Experience the pinnacle of academic excellence and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত। চোখ রাখছি অন্যান্য খবরে। এদিকে জিমন্যাস্টিক্সকে বিদায় জানালেন দীপা কর্মকার। সোমবার সামাজিক মাধ্যমে জিমন্যাস্টিক্স থেকে অবসর নেবার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী দীপা কর্মকার। ভারতীয় জিমন্যাস্টিক্সের ছবিটা বদলে দিয়েছিলেন ত্রিপুরার গর্ব দীপা কর্মকার। 2016 সালে রিও অলিম্পিক্সে অল্পের জন্য পদক হাতছাড়া হয়েছিল তাঁর। চতুর্থ স্থান পেয়েছিলেন দীপা কর্মকার। তবে ত্রিপুরার বাঙালি কন্যা দেশকে দিয়েছিলেন গর্ব করার মতো মুহূর্ত। তাঁর প্রাদুর্ভাব ভোল্ট আলোড়ন ফেলেছিল গোটা দেশে। এবার জিমন্যাস্টিক্স থেকে অবসর ঘোষণা করলেন দীপা কর্মকার। সোমবার সোশ্যাল মিডিয়ায় তাঁর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন দীপা কর্মকার।
অনেক ভেবে চিন্তে জিমন্যাস্টিক্স থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি বলে সামাজিক মাধ্যমে উল্লেখ করেছেন দীপা কর্মকার। এই সিদ্ধান্তটি আমার পক্ষে সহজ ছিল না, তবে এখন সঠিক সময় বলে মনে হচ্ছে। জিমন্যাস্টিক্স আমার জীবনের একটি বিশাল অংশ ছিল এবং আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ বলে উল্লেখ করেছেন অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতা করা ভারতের প্রথম মহিলা জিমন্যাস্ট হলেন দীপা কর্মকার। 2016 সালে খেল রত্ন এবং 2017 সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়েছিল দীপা কর্মকারকে। 2014 সালে গ্লাসগোতে কমনওয়েলথ গেমসে মহিলাদের ভোল্ট ফাইনালে ব্রোঞ্জ পদক জিতেছিলেন দীপা কর্মকার। 2015 সালে হিরোশিমায় এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক এবং 2015 বিশ্ব শৈল্পিক জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপে পঞ্চম স্থান অর্জন করেন দীপা কর্মকার। দুর্ভাগ্যজনকভাবে ইনজুরি এবং ডোপিং এর কারণে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি দ্বারা 21 মাসের জন্য বরখাস্ত করা হয়েছিল দীপা কর্মকারকে। এই বাধা সত্ত্বেও অসাধারণ প্রত্যাবর্তন করেছিলেন দীপা কর্মকার এবং 2024 সালের মে মাসে তাসখন্দে 13.566 স্কোর নিয়ে মহিলাদের ভোল্ট ইভেন্টে শীর্ষস্থান অর্জন করেন ত্রিপুরার গর্ব দীপা কর্মকার। যদিও আমি অবসর নিচ্ছি, তবে জিমন্যাস্টিক্সের সাথে আমার সংযোগ কখনই ছিন্ন হবে না বলে উল্লেখ করেছেন প্রধানভা দীপা কর্মকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সোমবার সাত সকালে গাড়ির ধাক্কায় প্রাণ গেল 13 বছরের এক স্কুল ছাত্রের, আহত আরও একজন। ঘটনা তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানাধীন 39 মাইল এলাকায়। উত্তপ্ত এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। ঘটনার বিবরণে জানা যায়, AS 01N01128 নম্বরের একটি যাত্রীবাহী বাস আগরতলা থেকে আসামের দিকে রওনা দিয়েছিল। রাস্তা দিয়ে যাওয়ার সময় জাতীয় সড়কের বেহাল দশা থাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মুঙ্গিয়াকামী থানাধীন 39 মাইল এলাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকা দুজন স্কুল ছাত্রীকে ধাক্কা দেয়। 13 বছরের শাহিনা দেববর্মার ঘটনাস্থলে মৃত্যু হয়। তার সঙ্গী 12 বছরের শাম্পিলি দেববর্মা গুরুতরভাবে আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় তেলিয়ামুড়া থানার পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শাহিনা দেববর্মা ও শাম্পিলি দেববর্মার উপর আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে শাহিনা দেববর্মা গাড়ির চাকার নিচে চাপা পড়ে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয় বলে জানা যায়। তার সঙ্গে থাকা শাম্পিলি দেববর্মাকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। অপরদিকে দমকল বাহিনীর কর্মীরা পরে ট্রোসার দিয়ে মাটি কেটে 1 ঘন্টা চেষ্টার পর অপরজনকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে পাঠায়। pasar simi gari oro soro school kharani phaimani pasar simi gari phai oro thukrubai tabot gari tolawot duljak tongko tabo boni o gari phai jisibi gari phai tise betlang meko kunu tise meko sini yo serai non haro meko gari tolawot on bagai gari tak bolok khayo gari tolawot tabo borok tongo tabo thang naji biasa khai যতক্ষণ অনুসারে আমরা উঠে গেছি গ্যাস দেখি শেরওয়ালি গাড়ি নিচে একটা আটকে দিচ্ছে। অনেকক্ষণ আমরা চেষ্টা করছি বের করার, কিন্তু গ্রাম প্রধানের নেতৃত্বে সোমবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দেয় এলাকাবাসী। ঘটনা বিশালগড় থানাধীন বিশালগড় ব্লকের পাথালিয়া বাড়ি এলাকায়। জানা যায়, চাকরি কেলেঙ্কারির অভিযোগ এনে এলাকার প্রধান দেবশ্রী শীলের নেতৃত্বে এলাকাবাসী ছনপাড়িয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা লাগিয়ে দেয়। ঘটনার বিবরণে জানা যায়, 40 বছর আগে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি খোলা হয়েছিল। তখন এলাকার এই আনন্দশীল, রতনশীল ও যতনশীল চুক্তিপত্র করে তাদের পৈতৃক সম্পত্তি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নামে দান করেন। চুক্তি অনুযায়ী তাদের মা অঞ্জলি শীলকে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাকরি দেওয়া হয়েছিল। বিগত 40 বছর ধরে অঞ্জলি শীল ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাকরি করছিলেন, কিন্তু বিগত 1.5 বছর পূর্বে শারীরিক অসুস্থতার জন্য অঞ্জলি শীল মারা যান। পরবর্তী সময়ে গ্রাম্য সভায় সিদ্ধান্তক্রমে অঞ্জলি শীলের মেয়ে সঙ্গীতা শীলকে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হেলপারের চাকরি দেওয়া হলে তিনি বিগত 1.5 বছর ধরে যথারীতি তাঁর দায়িত্ব পালন করছেন। কিন্তু হঠাৎ করে সোমবার শম্পা দেব ধর নামে একজন ছনবাড়িয়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নতুন করে হেলপার হিসেবে যোগদান করেন। ফলে এলাকাবাসী উত্তপ্ত হয়ে ওঠে, আন্দোলন শুরু করে।
এলাকার প্রধান দেবশ্রী শীল এলাকাবাসীর সঙ্গে আন্দোলন যোগদান করে এদিন অঙ্গনারী কেন্দ্রে নতুন চাকুরি তীব্র বিরোধিতা করে সেখানে তালা ঝুলিয়ে দেয়। এদিকে অঙ্গনারী কেন্দ্রে চাকুরিরতা সঙ্গীতা শীল চাকুরি খোয়ানোর ভয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলছেন, এই অঙ্গনারী কেন্দ্রটি দান করা তার পৈতৃক সম্পত্তির অংশ। 40 বছর আগে তার মা এই কেন্দ্রে চাকুরি করতেন, আর তার মায়ের মৃত্যুর পর গ্রাম্য সভার সিদ্ধান্তক্রমে গত 1.5 বছর ধরে তিনি এখানে কাজ করছেন। আমি তো কাজ করি, আমি আমার আরেকজন ডুবাই যাইছে, আমার কি ওই নাই স্যার, আমার যে দূরে জায়গা আছে ওই দূরে জায়গায় জ্বালাইছে, আমার বাপও নাই মাও নাই কেউ নাই। আপনি কত বছর ধরে এটার মধ্যে কাজ করছেন? আমার মা কাজ করেছে, মারা গেছে, এরপর আমি আজকে 1.5 বছর ধরে কাজ করতেছি। আপনার মা কত বছর ধরে কাজ করছে? আমার মা অনেক বছর ধরে কাজ করছে। তারপর আপনার মা মারা যাওয়ার পর আপনি করছেন? তারপর আজকে কি হয়েছে? ত্রিপুরা সরকারের বন দপ্তরের উদ্যোগে সোমবার রাজ্য স্তরে বন্য প্রাণী সংরক্ষণ সপ্তাহ পালন করা হয়। অনুষ্ঠানটি হয় খোয়াইয়ের বিহালা বাড়িতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বন দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা, বিধায়ক নির্মল বিশ্বাস সহ বন দপ্তরের বিভিন্ন আধিকারিকরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী অনিমেষ দেববর্মা বলেছেন, বন্য প্রাণী সংরক্ষণের ক্ষেত্রে আমাদের ত্রিপুরা রাজ্য দেশের অন্যান্য রাজ্য থেকে অনেক এগিয়ে আছে। আজকের এই বন্যপ্রাণী সপ্তাহ উদযাপনের সময় আমি একটা কথাই বলবো যে ত্রিপুরা রাজ্য ওয়াইল্ড লাইফ সংরক্ষণের ক্ষেত্রে দেশের অন্যান্য প্রান্তের চেয়ে আমরা এগিয়ে আছি। তারপরেও এই ছোট্ট একটা আত্মসন্তুষ্টি নিয়ে বসে থাকতে নেই। ফরেস্ট ডিপার্টমেন্ট আমরা চেষ্টা করছি আরো বেশি করে। ইসরায়েলকে অস্ত্র দিয়ে সহায়তা করছে ভারত, এর প্রতিবাদ করছে বামপন্থীরা। সোমবার সাম্প্রদায়িকতা এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই উল্লেখ করলেন বর্ষিয়ান সিপিআইএম নেতা মানিক সরকার। এদিন আগরতলার প্যারাডাইস চৌমুহনীতে আয়োজিত হয় এই প্রতিবাদ সভা। প্রতিবাদ সভায় মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধেও সুর চড়ান মানিক সরকার। ইসরায়েলকে ভারত সরকার পরোক্ষভাবে অস্ত্র দিয়ে সাহায্য করছে এই যুদ্ধ। যখন এর বিরুদ্ধে সোচ্চার হচ্ছে বামপন্থীরা, তখন বলছে না আমরা তো ইসরায়েলে কোনো অস্ত্র বিক্রি করছি না, আমরা ইউরোপ মহাদেশের বিভিন্ন রাষ্ট্রের কাছে অস্ত্র বিক্রি করছি, তারা তাদের অস্ত্র ইসরায়েলকে দিচ্ছে, ইসরায়েল এগুলো ব্যবহার করছে, কার বিরুদ্ধে করবে না, এটা ইসরায়েলের স্বাধীনতা, আমরা এখানে কি করে কথা বলবো? এটা হতে পারে? আপনি জানেন না কি বলছেন? কাদের করে আমার চেষ্টা করছেন ঘুরিয়ে নেটভুক্ত রাষ্ট্রগুলো তাদের কাছে অস্ত্র বিক্রি করে। দীর্ঘদিন ধরে স্কলারশিপ না পাবার কারণে প্রচন্ড অসুবিধার সম্মুখীন সংশ্লিষ্ট উপজাতির ছাত্রছাত্রীরা। বারবার এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট দপ্তর। স্বাভাবিক কারণেই স্কলারশিপের দাবিতে জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তাকে ঘেরাও করে তীব্রামথার ছাত্র সংগঠন টিএসএফ। সোমবার সকালে জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তাকে ঘেরাও করে তীব্রামথার ছাত্র সংগঠন। প্রায় ঘণ্টা খানেক ধরে চলে এই ঘেরাও কর্মসূচি। শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতিশ্রুতিতে ঘেরাও মুক্ত হন অধিকর্তা। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেট দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও এর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।